স্বাগত আজকের বাংলাদেশে। আপনাদের সাথে আছে আমি খালেদ মহিউদ্দিন। মুক্তিযুদ্ধের পর ধর্মনিরপেক্ষতার ভিত্তিতে দেশ পরিচালনার কথা থাকলেও স্বাধীনতার কয়েক বছরের মধ্যে বাংলাদেশে ফের শুরু হয় ধর্মভিত্তিক রাজনীতি। শুধু তাই নয়, 1975 পরবর্তী সময়ে স্বাধীনতা বিরোধী জামায়াতের রাজনীতিও চলে আসে প্রকাশ্যে। ধর্মভিত্তিক ও স্বাধীনতা বিরোধীদের রাজনীতিতে নামার ছাড়পত্রে চড়া মাসুল দিচ্ছে দেশের মানুষ। কয়েক বছর আগেও দেশ আতঙ্কিত ছিল জঙ্গিবাদ নিয়ে, আর এই জঙ্গিবাদের পেছনের শক্তি হিসেবে বারবার এসেছে জামায়াত শিবিরের নাম। সম্প্রতি যুদ্ধ অপরাধের বিচার শুরু হওয়ার পর অনেকটাই কোণঠাসা হয়ে পড়ে জামাত। তবে গত কয়েকদিনে রাজপথে তাদের তাণ্ডব আবারও আশঙ্কার জন্ম দিয়েছে। জামাত শিবিরের এই মরিয়া আচরণের পেছনে রাজনীতির হিসেব নিকেশ কি, সেই প্রশ্ন উঠছে নতুন করে। এই অবস্থায় আমরা আজকের বাংলাদেশে খুঁজব কিছু প্রশ্নের উত্তর। স্বাধীন দেশে ধর্মভিত্তিক রাজনীতি এখনো চলছে, এজন্য দায়ী কারা? রাজনীতিতে কি লক্ষ্য রয়েছে জামাত শিবিরের? যুদ্ধ অপরাধের বিচারে বাধা দিতেই কি মরিয়া জামায়াত? বিএনপি জোটের রাজনীতিতে জামায়াতের কি প্রভাব রাখছে? জানিয়ে রাখি, আজকের বাংলাদেশ আপনার মতামত প্রশ্ন পাঠাতে SMS পাঠাতে পারবেন ইমেল করতে, লিখতে পারবেন ফেসবুকে, টুইটারেও। এসব বিষয় নিয়ে আলোচনা করতে আজ স্টুডিওতে আছেন ইতিহাসবিদ, লেখক, গবেষক অধ্যাপক মুনতাসির মামুন। আছেন বাংলাদেশের সমাজতান্ত্রিক দল বাসদের সাধারণ সম্পাদক কমরেড খালেকুজ্জামান এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক আমেনা মহসিন। স্বাগত আপনাদের। এছাড়া আমরা সরাসরি কথা বলবো চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা প্রশাসনের প্রশাসক MA সালাম এবং সিলেট মহানগর বিএনপি সহসভাপতি বদরুজ্জামান সেলিমের সাথে। স্বাগত আপনাদেরও। জনাব মুনতাসির মামুন, আপনার কাছে প্রশ্ন করার আগে আপনাকে একটু উদ্ধৃত করি। সেই উদ্ধৃতিটা কিছুটা মানে এরকম যে, যুদ্ধাপরাধী গোলাম আজমের বিচারে সাক্ষ্য দিতে গিয়ে আমার মনে হলো এই বিচার পরিচালনায় সরকার যথেষ্ট শৈথিল্য দেখাচ্ছে। গোলাম আজমের নাগরিকত্ব চেয়েছেন এবং মোশতাকের সমর্থক এরকম অনেকে এখনো ঘোড়া আওয়ামী লীগের পদেও আছেন। আপনি কাদের কথা বুঝিয়েছেন স্যার? সরাসরি নাম বলতে পারবো না, যেহেতু কেউই বলেনি এখনো, আমারও সুতরাং এটা বলার দায় নেই। তবে যদি শৈথিল্যের ব্যাপার আসে তাহলে বলবো যে হ্যাঁ, শৈথিল্য তো কিছুটা আছে, ছিল। কেননা আমরা শুরু থেকে বলছিলাম যে যে ট্রাইব্যুনাল হচ্ছে তার একটা শক্তিশালী অবকাঠামো দেওয়া দরকার। সেই শক্তিশালী অবকাঠামোর সন্ধান এখন পর্যন্ত আমরা পাইনি। এখন কেউ কি বিশ্বাস করবে যে এই যে ট্রাইব্যুনাল চলছে সেখানে একটা রিসার্চ লাইব্রেরি নেই, গবেষক নেই, প্রসিকিউশনে কয়েকজন সারাদিন বসে কাজ করছে? আমি দেখেছি যে আদালতে একজন মহিলা টাইপিস্ট, তাকে বগুড়া থেকে আনা হয়েছে, এই বেচারি সারাদিন ওখানে বসে থাকে। সে যদি অসুস্থ হয় সেদিন কাজ বন্ধ রাখতে হবে। এই যে বিষয়গুলি, যে লোকবল দরকার, অর্থ দরকার, খরচ করার একটা স্বাধীনতা তাদের দেওয়া দরকার। এখন 1 টাকা খরচ করতে হলে যদি স্বরাষ্ট্র মন্ত্রণালয় বা আইন মন্ত্রণালয় লিখতে হয়, তাহলে একটা ট্রাইব্যুনালের পক্ষে কাজ করা কঠিন। স্যার, এই শৈথিল্য কেন দেখানো হচ্ছে? আমার মনে হয় এটা যে একটা বিরাট ব্যাপার এবং এটার পিছনে একটা বড় অবকাঠামো দরকার, এই বিষয়টি বোধহয় কেউ ওইভাবে চিন্তা করেনি। কারণ এই বিষয়টি নতুন। প্রধানমন্ত্রী বলেছেন হবে, ঘোষণা হয়েছে, ল মিনিস্ট্রি ফাইল চালিয়ে ট্রাইব্যুনাল করেছে, এরকম একটা ব্যাপার চলছে, ফাইল চালাচালির ব্যাপার, মতামত নেওয়ার ব্যাপার। আমরা মনে করি যে পুরো বিষয়টা মনিটরিং এর জন্য একজনকে নির্দিষ্ট দায়িত্ব দেওয়া দরকার, যিনি সমন্বয় করবেন মন্ত্রণালয়ের কাজগুলো। অনেকদিন ধরে এই কথা বলে আসছেন স্যার, আপনি বলছেন, শাহরিয়ার কবির বলছেন, কিন্তু তারপরও সরকার এটা করছে না। এতে কি মনে হয় সরকারের কোনো বিশেষ উদ্দেশ্য রয়েছে এটা না করার? না, আমার মনে হয় সরকারের কোনো বিশেষ উদ্দেশ্য নয়। তারা মনে করছে যে যেভাবে চলছে সেভাবে চলতেই পারে। এটা হচ্ছে ধারণা কম থাকার কারণে, আমরা যে দূরদর্শিতার অভাবের কারণে, এই সমস্ত কিছু মিলে ব্যাপারটা হচ্ছে, সমন্বয়ের অভাবের কারণে, এই সমস্ত কিছু মিলে। জনাব খালেকুজ্জামান, আপনার কাছে জানতে চাইবো যে আওয়ামী লীগকে আপনি একটি ধর্মনিরপেক্ষ রাজনৈতিক দল মনে করেন কিনা? আওয়ামী লীগ যে কথা বলেছিল একদিন, ধর্মনিরপেক্ষ শক্তি হিসেবে সে নিজেকে এখন দাবি করতে পারে না। কারণ সংবিধানে এবার এর পরেও বিসমিল্লাহ এবং রাষ্ট্রধর্ম ইসলাম সেটা বহাল রেখে এবং ধর্মকে যেই মাত্রাই হোক রাজনীতিতে ব্যবহার করে সেই দল নিজেকে ধর্মনিরপেক্ষ বলার অধিকার, নৈতিক অধিকার রাখে না। আর যে কথাটা যারা বলেছিলেন সেটা হলো যে মুনতাসির মামুন সাহেব বলছিলেন যে অন্যান্য সকল ক্ষেত্রে সরকার খুব দক্ষতার সঙ্গে রাষ্ট্র পরিচালনা করছে, শুধু এই জায়গায় এসে গাফলতি করছে, বিষয়টা তা না। ফলে এর যে আভ্যন্তরীণ যে নীতি, সরকারের নীতি, রাষ্ট্র পরিচালনার এবং বিদেশ নীতি, সমস্ত ক্ষেত্রেই সেটা ব্যর্থতার বহু নজির এই সরকার দেখিয়েছে। ফলে এই ক্ষেত্রে একটা খুব সফলতার সঙ্গে কাজটি করতে পারবে। তার চেয়েও বড় কথা হলো যে নৈতিক অবস্থানটা কি। যে আমরা এর আগেও বলেছি যে জনগণ যে শক্তিকে পরাস্ত করে, শাসক গোষ্ঠী তারা সেই শক্তিকে পুনরুজ্জীবিত করে। আপনি কি মনে করছেন যে এই ক্ষেত্রেও এই কথাটি ঠিক? এটা ঠিক এই কারণে যে এটার সঙ্গে আমি যুদ্ধ বিচার এগুলি বলছি না, কারণ এই
স্বাধীনতা বিরোধী শক্তি 1971-72 সালে আপনি কি একজনকে খুঁজে পেতেন বাংলাদেশে? তারা এই মাত্রায় পরাস্ত হয়েছিল যে তাদেরকে কোনোভাবেই বাংলাদেশে তাদের অস্তিত্ব খুঁজে পাওয়া যেত না। দে আর টোটালি ডিফিটেড বাই দি পিপল। এবং সেই শক্তি কি করে আজকে এই জায়গায় আসলো? একইভাবে দেখেন 90-এর গণ অভ্যুত্থানে স্বৈরাচারী শাসক তাকে পরাস্ত করলো জনগণ। জি, তাহলে সে আবার উঠে আসে। আওয়ামী লীগকে আপনি ধর্মনিরপেক্ষ একটি রাজনৈতিক দল এখন মনে করছেন না? তারা নিজেরা মনে করছে না তো। আপনি মনে করছেন কিনা? আমি মনে করব কিভাবে? কারণ একটা ধর্মনিরপেক্ষ দল মানে যে ধর্মের রাজনৈতিক ব্যবহার করে না, কিন্তু আওয়ামী লীগ ধর্মনিরপেক্ষ রাজনীতি, ধর্মকে রাজনীতির ক্ষেত্রে ব্যবহার করে, এবং তারা সাংবিধানিক যে অঙ্গীকার ধর্মনিরপেক্ষতা সেটাকে লঙ্ঘন করেছে, অস্বীকার করেছে। জি, আপনাকে ধন্যবাদ। আপা, আপনার কাছে জানতে চাইবো যে বিএনপি নেত্রী বেগম খালেদা জিয়ার একটি অনেক আলোচিত ভারত সফরের পর সারা দেশে জামাতের সাথে পুলিশের সংঘর্ষ হচ্ছে। আমরা বলছি জামাত পুলিশকে আক্রমণ করছে, জামাতের পক্ষ থেকে নিশ্চয়ই অন্য একটা জিনিস বলা হচ্ছে, আমরা দেখতে পাচ্ছি। যা এর সাথে কি কোনো সম্পর্ক আছে? মানে জামাত এবং বিএনপি বারবার বলছে যে জামাতের এই কর্মসূচির সাথে তাদের কোনো রকম কোনো সম্পর্ক নাই, মানে এখন পর্যন্ত বলেছে বিএনপি। না, বিএনপি সেটা বলতেই পারে, কিন্তু আমি মনে করছি এখানে যে এই ভারত সফরের পরে যেটা দেখা যাচ্ছে, এবং এখানে খালেদা জিয়া যে ধরনের অঙ্গীকার দিয়ে এসেছেন, সেখানে এটা খুবই ক্লিয়ার। মানে ফরেন পলিসি যে কোনো স্টুডেন্টই আপনাকে এটা বলে দেবে যে খালেদা জিয়া এখানে স্ট্র্যাটেজাইজ করছে তার ইলেকশনকে মাথায় রেখে, সামনে ইলেকশনকে মাথায় রেখে, এবং ভারতও এক ধরনের মানে বিএনপির দিকে সমর্থনটা দিচ্ছে, এবং তার পিছনে কিছু শর্তও আছে। সো এমন একটা মুহূর্তে, এমন একটা জায়গায় জামাত দাঁড়িয়ে আছে যেখানে জামাত দেখতে পাচ্ছে যে বিএনপি ঠিক তার থেকে নিজেকে একটুখানি সরিয়ে নেওয়ার চেষ্টা করছে, এবং সেখানে এক ধরনের সে বিএনপিকে জামাত স্ট্রং একটা মেসেজ পাঠাচ্ছে যে তারা আছে এবং তারা একটা ফোর্স হিসাবে আছে। আমার এই মেসেজটা সে এট দি রেট অফ জনগণের দারুণ ভোগান্তি, পুলিশের উপর মার তাণ্ডব, না, যারাই মেসেজ পাঠায়, যে দলই পাঠায়, তারা এট দ্য রেট অফ জনগণের চরম ভোগান্তিতেই এই মেসেজগুলো পাঠায়। দিস আর শো অফ মাসলস এন্ড পাওয়ার, সেভাবেই জিনিসগুলো যায়। অ্যাবসলিউটলি। আবার একটু অধ্যাপক মুতাসিম আমিন আপনার কাছে আসি। আপনার লেখায় আপনি বলেছেন যুদ্ধাপরাধের কারণে জামাতকে নিষিদ্ধ করা উচিত। আমরা বারবার ৭২-এর সংবিধানের কথা বলছি, আমরা বলছি ধর্মনিরপেক্ষতার ভিত্তিতে আমরা ভাগ হয়েছিলাম, নিষিদ্ধ করা হচ্ছে না কেন আসলে? নিষিদ্ধ করা হচ্ছে না যে 1975 পরে পুরো পরিস্থিতি পাল্টে গেছে। সেটা যারা রাজনীতি করেন তারা তো ক্ষমতার রাজনীতি করেন, এবং ক্ষমতার রাজনীতি করলে তাদেরকে অনেক বিষয়ে মাথায় রাখতে হয়। এখন জনাব খালেকুজ্জামান ক্ষমতার রাজনীতি করেন না, তিনি অনেক কথা বলতে পারবেন, কিন্তু যিনি ক্ষমতার রাজনীতি মানে ওনারা ক্ষমতায় যেতে চান না হয়তো, কিন্তু কথা হচ্ছে যে যারা ক্ষমতার রাজনীতি করে ক্ষমতায় যেতে চায় তাদেরকে অনেক ছাড় দিতে হবে, এটা হচ্ছে প্রথম ব্যাপার। এখন আমরা যারা ক্ষমতার রাজনীতি করে এবং যাদের আদর্শগতভাবে যাদের রাজনীতিটাই ক্ষমতার রাজনীতি, তাদের পক্ষে কেন এত কথা বলবো? না, দুটো বিষয় আছে। যে প্রত্যেকটি দলেরই কিছু আদর্শ থাকে। আদর্শহীন দল হয়ে তো এটা পৃথিবীর সবখানে ডেমোক্রেট বা রিপাবলিকান বা টোরি বা এদেরকে একটা ক্ষমতা মানে আদর্শ নেই, আছে, এবং তারা ক্ষমতার রাজনীতিও করছে। কমিউনিস্ট পার্টি কি করছে না? বিভিন্ন জায়গায় তো করছে। এখন কথা হচ্ছে যে 1972 সালে যেটা উনি বললেন যে 1972 সালে আমরা পরাস্ত করে সংবিধান করা হলো। এখন বঙ্গবন্ধুর মতো মাপের লোক তো আর আমরা রাজনীতিবিদ পাইনি। তিনি নিষিদ্ধ করেছিলেন ধর্মভিত্তিক রাজনীতি, যেটা খুব কম দেশে করেছে। কোনো সংবিধানে এই ধরনের কিন্তু কোনো বিষয় খুব কম পাওয়া যাবে। শুধু তাই নয়, জামাত, মুসলিম লীগ বা যারা ছিল তাদেরকে নিষিদ্ধ করা হয়েছিল। কিন্তু আমরা বারবার ভুলে যে কথাটা বলে তারপর আমরা চলে আসি বর্তমানে। মাঝখানের যে এত বছর 35 বছর ইতিহাসটা তো আমাদের ভুলে গেলে চলবে না। 35 বছরে জিয়াউর রহমান 75 সালের আসার পরে তিনিই তো পুনঃপ্রতিষ্ঠিত করলেন জামাত, এবং নিষিদ্ধকরণ উঠিয়ে দিলেন। তাহলে তিনি তো ধর্মের ব্যবহার, যেটা পাকিস্তানের একটা বড় বৈশিষ্ট্য, সেই পাকিস্তানি বৈশিষ্ট্য তিনি ফিরিয়ে আনলেন। তিনি বলতে চাইলেন যে 1947-এর সঙ্গে 1975 সালের ধারাবাহিকতা আছে, 1971 সালটা হচ্ছে ব্যতিক্রম। আমরা বলতে চেয়েছি 1947 থেকে 1971-এর 70-এর পর্যন্ত ইতিহাসে ধারাবাহিকতা আছে, তারপরে হচ্ছে আমরা এটা বদলে দিতে চাচ্ছি ধারাটা। এখন আপনারা তো ওই জেনারেশনের, 75-এর পরে একটা জেনারেশনকে 35 বছর যদি ধর্মীয় পথে চালানো হয় এবং ধর্মের ব্যবহার করানো হয়,
এবং যারা রাজনীতি স্যার করছে ইশতেহারে স্যার আওয়ামী লীগ স্পষ্ট অঙ্গীকার করেছে যে তারা ধর্মনিরপেক্ষ রাষ্ট্র ধর্মনিরপেক্ষতা ফিরিয়ে আনবে, ফিরিয়ে আনবে আওয়ামী লীগ। এই ইশতেহারেই স্যার এখন ঠিক আছে, এবং অনেকবার না, বলেছে ঠিকই আছে, আমি তো বলছি সে কথাটা। জি। এখানে তো আওয়ামী লীগকে ডিফেন্ড করার কথা হচ্ছে শেখ হাসিনা, আমার না, বা সৈয়দ আশরাফুল ইসলামের। জি। কিন্তু আমি যে কথাটা বলতে যাচ্ছি যে একটা দেশের জনসংখ্যার 40% যদি ধর্মভিত্তিক রাজনীতির সমর্থক হয় এবং একটি দল যাদের 40% থেকে 42% ভোট আছে, স্যার এই পরিসংখ্যান কোথায় পাওয়া গেল যে এটা 40% আমরা ধর্মভিত্তিক রাজনীতি? আমরা যদি বিএনপি, জামাত বা ধর্মভিত্তিক বিভিন্ন দলের ধরি, ভোটের কাউন্টটা ধরি, তাহলে কত বিএনপি তো হতে পারে? ধর্মভিত্তিক দল না। তাহলে বিএনপি বিএনপি যতখানি ধর্মভিত্তিক দল, আওয়ামী লীগ ততখানি ধর্মভিত্তিক দল। না, এইটা তো থিওরিটিক্যাল এরকম কথা বললে হবে না। কারণ কি হচ্ছে, বিএনপি তো সমাজতন্ত্র কথা বলেনি, যেটা আনা হয়েছে। বিএনপি তো বাঙালি জাতীয়তাবাদের কথা বলেনি, বিএনপি তো এই ধরনের কথা আওয়ামী বলছে লীগের না। তো সমাজতন্ত্রের কথা নাই, স্যার। আওয়ামী লীগের এইবারের যেটা মূলনীতি ফিরিয়ে এনেছে সেখানে সেটা আছে। আমি যেটা বলছি, যদি ভোটের রাজনীতি করতে হয় তাকে সমঝোতা করতে হয়েছে। এখন সেই সমঝোতা ভালো না খারাপ সেইটা ড্রয়িং রুমে বসে আলোচনা করতে পারি। যারা ভোটের রাজনীতি করেন তারা তো সেটা করবে না, তাকে তো ক্ষমতায় যেতে হবে। আমরা এই প্রসঙ্গে একটু খালেকা জোহান ভাইয়ের কথা শুনি, একটু অল্প করে ম্যাডামের কথাও শুনবো একটু। আমি ওই প্রথম কথা হলো যে আমরা ক্ষমতার জন্য রাজনীতি করি না, ঠিক না। যে কোনো রাজনীতির লক্ষ্যই থাকে রাষ্ট্র ক্ষমতা, তবে নীতিহীন আদর্শহীন পথে গিয়ে ক্ষমতায় আমরা যেতে চাই না। কিন্তু আপনার এখন এখানে যে কথাটা বলা আপনি হচ্ছে, আপনি আপনি এত নীতি এবং আদর্শের কথা বলছেন, তাহলে আমরা সবাই কি নীতি এবং আদর্শ বিবর্জিত যে আপনার কথা আমরা শুনছি না, মানে জনগণ? নিশ্চয়ই না, কিন্তু সেটার বলি, যেমন যে কথাটা বললেন সেটা হলো যে পাকিস্তান আমলে ধরেন যে ধর্মভিত্তিক জাতীয়তাবাদ, দ্বিজাতি তত্ত্বের ভিত্তিতে 80% মানুষের সমর্থনই তো পাকিস্তান এসেছিল। কিন্তু সেটাকে কি আওয়ামী লীগ সেদিন মেনেছিল? আওয়ামী মুসলিম লীগ নাম দিয়ে মুসলিম শব্দ বাদ দিয়ে দিয়েছিল। এবং সেই সময় পরবর্তীকালে আমরা যেটা দেখি যে স্লোগানগুলো যেমন হচ্ছে তোমার আমার ঠিকানা মক্কা মদিনা, আওয়ামী লীগ বলছে তোমার আমার ঠিকানা পদ্মা মেঘনা যমুনা। এবং ওরা যখন বলছে যে নারায়ে তকবীর আল্লাহু আকবার, শেষ পর্যন্ত বলছে জয় বাংলা, কই সমস্যা তো হয়নি? সেদিন কি ভোটের রাজনীতি করেনি? তাহলে বিষয়টা এখানে না। কিন্তু স্যার যেটা বলছিলেন যে 35 বছর 75 থেকে এই 96 সাল পর্যন্ত এই সময়টার ক্ষেত্রে এটা তো যে হিসাবে বিবেচনা এইটা নিতে হবে। এইটা না, এইটাকে আমি হিসাবে 35 বিবেচনা দিলে, এবং স্যার যেটা বলছিলেন যে 40% লোক এখন ধর্মভিত্তিক রাজনীতি চাচ্ছে, এইটা আপনি না, যদি আমি ধর্মভিত্তিক রাজনীতির কথা আমি ধর্মভিত্তিক রাজনীতির কথা আমি সেটা বলছি। আমি বলছি যে ইসলাম বিপন্ন হবে, এই যে একটা ধোঁয়া এতবার তোলা হয়েছে, যেটাকে এটা আমি বিশ্বাস ধর্মে করছি। ব্যবহার করছি। এটা বিশ্বাস। এবং আপনারা এই কথা বলছেন, বাইরে গিয়ে আপনি কোথাও রাস্তায় গিয়ে বলেন দেখি, আমি অনেক এরকম সুবিশী যুবাকে দেখেছি ক্লাসের মধ্যে হয়তো বলা হচ্ছে যে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বারবার এটা না বলে বলছে যে হয়তো হযরত মোহাম্মদ, ছাত্ররা সবাই বলছে আপনি ধর্মের অবমাননা করছেন। আমাদের এই মানসিকতা বুঝতে হবে। এবং আজকে ধর্ম পছন্দ করেন না করেন, এটা বাংলাদেশের সমাজে রাজনীতিতে একটা ফ্যাক্টর হয়ে দাঁড়িয়েছে। এখন যিনি আপনার দলের কত ভোট, আওয়ামী লীগের কত ভোট, তাকে যদি ক্ষমতা যেতে কত পার্সেন্ট সুইঙ্গিং যে ভোটটা কিন্তু চাইতে হবে। খালেকা জোহান ভাই এটা বলছিলেন যে ভোটের রাজনীতি করলে তো ওই আমলেও ভোটের না, ওই রাজনীতি আমলের ছিল। পরিস্থিতি এখন কি আমরা পাকিস্তানের আমলের পরিস্থিতিতে আছি? তা তো নেই। সেটা তো বললাম, এক একটা ঐতিহাসিক পরিস্থিতিতে এক একটা বিষয় সেই জন্যই হয়। স্যার ঐতিহাসিক এখন কথা হচ্ছে যে তাত্ত্বিক আলোচনা করতে পারি, আমি অনেক কিছু উড়িয়ে দিতে পারি, কিন্তু এটা তো স্বীকার করবেন যে সংখ্যালঘুদের নির্যাতন, 10,000 যে ইন্ডিপেন্ডেন্ট কমিশন করেছে, 10,000 সংখ্যালঘু নির্যাতন, এটা কি আওয়ামী লীগ আমলে হয়েছে না বিএনপি জামায়াত আমলে হয়েছে? আমেনা আপার কাছে একটু শুনি যে আমেনা আপা মানে ধর্মভিত্তিক বা ধর্মকে মানে স্যার যেটা ব্যবহার বলছেন, করে। ধর্মকে ব্যবহার করা, এই প্রসঙ্গে আপনার মতামত যদি একটু শুনি। আমি মামুন স্যার যেটা বললেন যে এখানে তাত্ত্বিক আলোচনা, আমিও তাত্ত্বিক আলোচনায় যেতে চাই না, কারণ এটা প্ল্যাটফর্মই না তাত্ত্বিক আলোচনা করার। কিন্তু স্যার আপনার প্রতি একদম ফুল রেসপেক্ট রেখে আমি এই কথাটা বলছি। আপনি যেটা বললেন যে ধরেন 40 থেকে 42% লোক ধরেন একটা আনুমানিক হিসেবে একটা আনুমানিক হিসাব আপনি দিচ্ছেন, আমিও সেটাই আনুমানিক হিসাবে নিচ্ছি, যে তারা যদি এই ধরনের রাজনীতিতে বিশ্বাস করে, মানে আমি বলছি না ধর্মভিত্তিক, দেখেন আমি কিন্তু আই এম ড্রয়িং আ ক্লিয়ার লাইন যে ধর্মকে ওরা রাজনীতি থেকে বিচ্ছিন্ন করতে চাচ্ছে না। আচ্ছা, সেইটাই যদি হয় এবং আমি ভোটের রাজনীতি করি, তার মানে আমি এখানে প্রতিনিধিত্ব করছি তাদের, তাহলে তো আমার এখানকার জনগণ যেটা চাচ্ছে আমাকে তো সেটারই প্রতিনিধিত্ব করতে হবে, তাহলে আমি তো এটা থেকে বিচ্ছিন্ন নিজেকে করতে পারছি না। সো ইফ দ্যাট ইজ দ্য কেস,
তাহলে আমি রিপ্রেজেন্টেশনের কথাও বলছি এখানে, প্রতিনিধিত্ব, আবার এঙ্গেজমেন্ট, পার্টিসিপেশন, এর প্রত্যেকটা জিনিসকেই আনছি, প্রত্যেকটা স্তরেই যদি আনি, তাহলে এই আপনি কি মনে করেন না যে যদি আমি এখানে বলি যে আমি একেবারে সম্পূর্ণভাবে, এটা তো সম্ভব না, কেউই বলতে পারবে না যে ধর্ম নিরপেক্ষ হতে পারবে, তাহলে ইটস টাইম আওয়ামী লীগ শুড সে যে আমি ধর্ম নিরপেক্ষ না, কারণ যেটা 15th অ্যামেন্ডমেন্টের মধ্যে এসে গেছে, এটা ক্লিয়ারলি এসে গেছে, এবং এটাকে বাদ দিয়ে এই দেশে রাজনীতি করা সম্ভব না। না মানে প্রেক্ষাপট মানে যদি এটা পাল্টে গেছে। যদি এই প্রেক্ষাপটে থাকে তাহলে ধর্মনিরপেক্ষতার কথা আওয়ামী লীগ ছিলাম। আমি আমিনার কথা ধরে বলছিলাম, আমিনা কথাটা ঠিকই বলেছে যে ধর্মভিত্তিক রাজনীতির কথা বলছে, ধর্মের ব্যবহারের কথা। আমি আরেকটু পার্থক্য করছি, আমি বলছি যে ধর্ম ভিত্তিক হোক বা না হোক বা ধর্ম নিরপেক্ষ হোক, একজন যখন ভোটারদের সামনে যায়, ধরা যাক আজকে আওয়ামী লীগ উঠিয়ে দিল, আমরা যেটা চাচ্ছি, আমরাই কিন্তু দাবি করেছি, বিবৃতি দিয়েছি, রাষ্ট্রধর্ম ইসলামের সঙ্গে এটা সাংঘর্ষিক, এটা উঠিয়ে দেওয়া হোক, বিসমিল্লাহ উঠিয়ে দেওয়া হোক। এইটা আজকের পরিবর্তিত পরিস্থিতিতে যখন একজন বলবেন, তখন এই সমগ্র দল, বিএনপি থেকে শুরু করে জামাত থেকে যে 40% বা 42% সুইং ভোটাররাও, তাদেরকে বলা হবে ইসলাম তো চলে গেল। আজকে দেখেন আনোয়ার হোসেন মঞ্জু একজন রাজনীতিবিদ, একটা দলের সভাপতি, তিনি কি বলছেন যে হাসিনা 5 ওয়াক্ত নামাজ পড়ুক, তাকে যদি মসজিদ থেকে বেরোতে দেখে তারপরে বলছে সে হিন্দু, আর খালেদা যদি নামাজ নাও পড়ে এবং মসজিদের পশ্চিম দিকেও না যায়, তাহলে বলবে যে সে মুসলমান। তো এগুলি পারসেপশন। এখন কথা হচ্ছে ইংল্যান্ড ধর্মনিরপেক্ষ দেশ, ঠিক আছে, আমরা তো বলি ইংল্যান্ডে তো ব্লাসফেমি আইন আছে, কারণ বাংলাদেশে ব্লাসফেমি আইন নেই, তো কিন্তু বাংলাদেশকে আমি পুরোপুরি ধর্মনিরপেক্ষ বলতে পারছি না। সুতরাং ধর্মকে একেবারে পরিহার করা, আমেরিকার আপনারা এসব চালচলন দেখে কি মনে করছেন যে আমেরিকার ভোটের জন্য মানে চার্চের ভোটের জন্য দুটি দলের প্রার্থী বা ওবামাকে বারবার বলতে হচ্ছে আমি মুসলমান না? আমি যেটা বলতে চাচ্ছি, পৃথিবীতে সারা দেশে সেটা মৌলবাদের, প্রত্যেকটি ধর্মের মৌলবাদের এত বিকাশ হয়েছে, আনফর্চুনেটলি যেটা 60-এর দশক থেকে চলে গিয়েছিল, সেটা এতভাবে বিকশিত হয়েছে যে এটাকে সম্পূর্ণভাবে পরিহার করা যাচ্ছে না। আপনি আমাদের কথা বলছেন, বাদ দেন, হাইকোর্টে যখন রিট করা হলো, খালেকুজ্জামান সাহেবের খেয়াল আছে, হাইকোর্ট কিন্তু তাদের যেটা মোটামুটি স্বার্থের যে বিকেন্দ্রীকরণ হবে না সেটার বিষয়ে রায় দিল, কিন্তু ধর্মের ব্যাপারটা বললো যে আমরা করবো না, এবং হাইকোর্টে কোনো বিচারপতি এটা যে কোনো কথা বলতে চাচ্ছেন না। আমরা যতই বুঝাই যে মদিনা সনদ, যেটাকে বলা হয় প্রথম সংবিধান এবং রসুলের নিজের, সেখানে বিসমিল্লাহির রহমানির রহিম নেই, তাতে কি কনভিন্সড হবে? হবে না। সুতরাং আমার কথা হচ্ছে যে কোন আমলে আমি এইভাবে বলতে পারি, ধর্মকে কোনো দল ছাড়তে পারবে না। আমি এতটুকুই দেখব যে আমি কোন দলের অধীনে ধর্ম নিয়ে বাড়াবাড়ি হচ্ছে না, ধর্মীয় সংখ্যালঘুরা নির্যাতিত হচ্ছে না, এটা যদি কতটা করে তারপরেও বলতে পারি। কিন্তু যেটা বলছেন আমি ওনার সঙ্গে একমত, যে এখন কেউই বলতে পারবে না যে আমরা ধর্ম নিরপেক্ষ ওই সেন্সে, তাত্ত্বিক দিক থেকে, আচরণের দিক থেকে বলতে পারেন। তাত্ত্বিক দিক থেকে, আচরণের দিক থেকে কি স্যার বর্তমান সরকারকে ধর্মনিরপেক্ষ মনে হয়? আমি তো ধারার খুব ধর্মাবলম্বী, সেটাও আমি মনে করি না। ধর্মনিরপেক্ষ মনে হয় স্যার? আমি তো বললাম, আমি যে তারা ধর্মনিরপেক্ষ না হলে আজকে তাহলে তো 10,000 লোককে, সংখ্যালঘুকে নির্যাতন করা হতো, তাদেরকে বাইরে যেতে হতো, দেশ ত্যাগ করতে হতো, সেগুলি কি হয়েছে? স্যার এখন বলা যেতে পারে হ্যাঁ, ধর্মনিরপেক্ষতা 72 সালেও করা হয়েছে। তো বঙ্গবন্ধু কি ইসলামিক একাডেমি করেন নাই? ওআইসিতে যান নাই? আমি কতটুকু, আমার দৃষ্টি কতটুকু, আমি তো বলছি যে কোনো দলের পক্ষে সম্পূর্ণভাবে ধর্মনিরপেক্ষ হওয়া সম্ভব নয়। স্যার তাহলে আমি একটু যদি বলি, তাহলে আমার মনে হয় যে এখানে আমাদের উচিত এটা মেনে নেওয়া ধর্ম নিরপেক্ষ না, কারণ তাহলে এই ফাসাদটা আমরা আর বাস্তবের কথা বলছি। কিন্তু আমাদের যেটা হচ্ছে, আমরা ধর্মনিরপেক্ষ সংবিধান থেকে চাই যে মূলনীতিটা আসুক, না, সেটা যদি আমরা রাষ্ট্রধর্ম ইসলাম আমরা চাই, কিন্তু সেটা আওয়ামী লীগ আর পারবে না, সেটা আপনি বলছেন স্যার? পারবে না, সেটা খালেকুজ্জামান ভাই আসলে হয়তো পারবে নির্বাচনে। না শুধু তা না, সেটা বলছি যে যদি আসতে পারে, জি খালেকুজ্জামান ভাই যদি কোনোদিন আসতে পারে, না আমরা আসতে পারার ব্যাপার না, তার আগেই যে কথা আমি শুরু করেছিলাম সেটা হলো যে এরা আওয়ামী লীগ বলেন বা বিএনপি বা এই সমস্ত দলগুলি যে কথা বলছেন যে তারা
এই যে জিনিসটাকে কেন উস্কাচ্ছে? জি, এটা মোটামুটি ভাবে স্যার বলেছেন যে এইটাতে। আর আমরা একটু চট্টগ্রাম থেকে ঘুরে আসি। আচ্ছা, ঘুরে আসেন, তারপর চট্টগ্রাম বলি। থেকে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা প্রশাসনের প্রশাসক এম এ সালামের কাছে জানতে চাইবো যে স্বরাষ্ট্রমন্ত্রী মহিউদ্দিন খান আলমগীর বলেছেন জামাত শিবিরকে যেখানে পাওয়া যায় সেখানে তাদেরকে প্রতিহত করতে হবে, যদিও যুবলীগের যে সভাপতি আছেন ওমর ফারুক চৌধুরী তিনি বলেছেন এটা তাদের কাজ না। আপনি কি মনে করেন জনাব এম এ সালাম? আমি মনে করি সম্প্রতি জামাত শিবির যে কার্যক্রমগুলি করছে, নৈরাজ্যজনক পরিস্থিতি সৃষ্টি করতেছে সারা দেশে, এটা যুদ্ধ অপরাধীদের বিচার বানচালের জন্য তাদের একটি প্রক্রিয়া বলে আমি মনে করি। সুতরাং এটাকে রাজনৈতিকভাবে মোকাবেলা করা উচিত বলে আমি মনে করি। যে আমাদের যে রাজনৈতিক দর্শন আছে সেই রাজনৈতিক দর্শনের ভিত্তিতেই সালাম ভাই একটু যদি বলতেন যে রাজনৈতিকভাবে মোকাবেলা করাটা আসলে কিরকম? সালাম ভাই, রাজনৈতিকভাবে মোকাবেলা করাটা আসলে কিরকম? মানে ওনারা একটা স্লোগান দিল, আপনারা একটা স্লোগান দিলেন। না না, সেটা না। তারা যে একটি মানে যুদ্ধাপরাধীদের যে বিচার চলছে সেই বিচার বানচাল করার জন্য একটি যে নৈরাজ্যজনক পথে আগাচ্ছে, সেখান থেকে তাদেরকে বিরত রাখার জন্য আমার রাজনৈতিক বক্তব্যের মাধ্যমে তারা যেটা চাচ্ছে সেটার বিরুদ্ধে আমার কথা বলে সেটা তাদের সেই নৈরাজ্যজনক পরিস্থিতির দিকে যে এগিয়ে যাওয়ার যে প্রচেষ্টা, সেটাকে প্রতিহত করাই আমি মিন করছি। আমরা একটু সিলেটের কাছে জানতে চাইবো যে সিলেটে আমাদের একজন দর্শক অবশ্যই ইতিমধ্যে বলেছেন যে আমরা দেখতে পাচ্ছি যে আওয়ামী লীগের যিনি আছেন তিনি টুপি পরে আছেন, আর আমাদের সিলেটে যে বিএনপির সহসভাপতি বদরুজ্জামান সেলিম ভাই বসে আছেন তার মাথায় টুপি নেই। যাই হোক, এটা একটা অন্য প্রসঙ্গ। সেলিম ভাই, আমরা জানতে চাইবো যে জামাত যে কাণ্ডটা করছে বা পুলিশের সাথে যে সংঘর্ষে লিপ্ত হচ্ছে, এটা দেখে আপনার কাছে কেমন লাগছে, মানে বা ব্যাপারটা আপনি কিভাবে বিবেচনা করছেন? সেলিম ভাই। জি, ধন্যবাদ আপনাকে এবং আপনার মাধ্যমে দর্শক শ্রোতা যারা আছেন তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। জি, আমি যেটা আমার টিভি স্টুডিওতে তাদের চেহারা আমি দেখতে পাচ্ছি না, আমাদের গুণীজন ব্যক্তিবর্গ তাদের বক্তব্য শুনলাম এবং অনেকে বলছেন যে বেগম খালেদা জিয়া আমাদের নেত্রী ভারত থেকে আসার পর জামাত মেসেজ দেওয়ার জন্য এই ধরনের জিনিস করছে, বিভিন্ন ধরনের বক্তব্য এসেছে, পত্রপত্রিকাও আসছে। তো আমি যেটা মনে করি যে এটা জাতীয় পত্রপত্রিকা সবগুলোতে আসছে। আপনারা দেখেছেন যে গত ৪ তারিখে হাইকোর্টে দেলওয়ার হোসেন সাইদি সাহেবের একটা হিয়ারিং হওয়ার কথা ছিল। ওইখানে একজন সাক্ষী মনে হয় সুকুমার সেলিম ভাই, আমি আসলে বলতে চাচ্ছি যে কারণ যাই হোক জামাত পুলিশের সাথে, সেলিম ভাই, জামাত পুলিশের সাথে সংঘর্ষ করছে, জামাত পুলিশকে মানে পুলিশের সাথে মারামারি করছে, আমি যদি বলতে চাই যে পেটাচ্ছে, আপনারা বিষয়টি কিভাবে দেখছেন? আপনাদের কাছে ভালো লাগছে, খুশি হচ্ছেন আপনারা? হ্যাঁ সেলিম ভাই। না না না, খুশি তো অবশ্যই হই নাই, কারণ আমি তো মনে করি যে মানুষের দেয়ালে যখন পিঠ ঠেকে যায়, কারণ আমি সিলেটে যে ঘটনা ঘটেছে, সিলেটও সংঘর্ষ হয়েছে। আপনারা হয়তো দেখেছেন যে 5 তারিখে তারা একটা মিছিল বের করছিল, তো ওদের তো পারমিশন দেওয়া হয় না, একটা মিছিল বের করেছিল ঢাকার সেই ঘটনার প্রেক্ষাপটে। ওই মিছিলের পরে আপনার ওই দিন কোনো ধরনের বিশৃঙ্খলা হয় নাই, হঠাৎ করে পুলিশ পেছন থেকে তাদেরকে দাওয়া করছে এবং এরপরে পরের দিন পত্রপত্রিকা আসলো যে একটা পুলিশ আসল মামলা হয়েছে। 6 তারিখে জামাত তারা মাঠে নেমে এই ধরনের একটা বিশৃঙ্খল অবস্থার ঘটনা ঘটিয়েছে, যেটা আগের দিনের ঘটনার জের। তো আমি মনে করি যে এই ধরনের যদি আচরণ আমরা সিলেটে দেখেছি, পরের দিন আওয়ামী লীগ মিছিল করলো, পুলিশ তা আওয়ামী লীগের লোকসংখ্যা 150, আমরা 7ই নভেম্বরের বিপ্লব দিবসে আমরা পাশাপাশি ছিলাম, তো 150 থেকে 200 জন আওয়ামী লীগের নেতাকর্মী সর্বসা করলে পুলিশ সেখানে 2 থেকে 250 জন আর্ম পুলিশ পিছনে 200-এর মতো, 4 থেকে 500 জন পুলিশ তাদেরকে প্রোটেকশন করে দিয়ে গেল আমাদের সামনে। পুলিশকে প্রোটেকশন দিতে হলো কেন সেলিম ভাই? হতে পারে না একটা সেলিম ভাই প্রোটেকশন দিবে, সেলিম ভাই পুলিশকে প্রোটেকশন দিতে হলো কেন? মিছিলে বাধা দিবে, এটা হয় না। সেলিম ভাই, পুলিশকে প্রোটেকশন দিতে হলো কেন? এই তো আওয়ামী লীগ যখন মিছিল করলো আমাদের সামনে দিয়ে বিপ্লব সংহতি দিবসের, পুলিশ তাদেরকে 200 পুলিশ সামনে, পিছনে 200 পুলিশ, আমরা প্রত্যক্ষদর্শী। কিন্তু আমরা যখন বিরোধী দল কোনো প্রোগ্রাম করতে যাই আমাদের পারমিশন নিতে হয় আগে থেকে, তাদের পারমিশন নেওয়ারও দরকার পড়ে না। পারমিশন তারা হয়তো নেয়, আপনি জানেন না সেলিম ভাই। আবার আপনার কাছে আসবো সেলিম ভাই, আবার আপনার কাছে আসবো, আপনি আমাদের সঙ্গে থাকবেন। খালেকুজ্জামান ভাই, আপনি বলছিলেন যে স্যার একটা কথা বলছিলেন, অধ্যাপক মুনতাসির মামুন, যে বর্তমান বাস্তব প্রেক্ষাপট আর তাত্ত্বিক আলোচনা আসলে দুই রকম ধর্মভিত্তিক রাজনৈতিক প্রসঙ্গে, সে প্রসঙ্গে আপনি তাত্ত্বিক বিষয় না, এটা হলো ব্যবহারিক প্রশ্নটা। অর্থাৎ যে আজকে আওয়ামী লীগ কেন পারবে না? পারবে না এই জন্য যে মুক্তিযুদ্ধের যে অঙ্গীকার এবং যে চেতনা, সেটা থেকে দূরে সরে আমাদের মুক্তিযুদ্ধ অঙ্গীকার কি ছিল, যেটা তারা বলে যে গণতন্ত্র, সমাজতন্ত্র, ধর্মনিরপেক্ষতা, জাতীয়তাবাদ।
তাহলে এই আকাঙ্ক্ষা নিয়ে এই স্বপ্ন নিয়ে মানুষ তো যুদ্ধ করেছিল, জীবন দিয়েছিল। তাহলে গণতন্ত্রের নাম এখন কি চলছে? এটাকে আপনি জনগণের শাসন বলতে পারেন? সমস্ত কালাকানুন ভর্তি এবং সেখানে গুম খুন থেকে শুরু করে এগুলিও চলে। খালেকুজ্জামান ভাই, আপনি আমি আমাদেরকে এটা যেমন বলছি যে ধর্মনিরপেক্ষতার যে কোশ্চেনটা বলেন, জি। তাহলে সেটা থেকে যে সরে এসছে। যেমন 1992 সালে তখন জামাতে ইসলামী তারা তখন করলো একটা ব্লাসফেমি আইনের জন্য পার্লামেন্টে এনেছিল মতিউর রহমান নিজামী। তাহলে হোসেন মোহাম্মদ এরশাদ আবার 2008 সালে জামাত এবং জাতীয় পার্টি তারাও যে বক্তব্যটা তাদের 2 নম্বর এবং 4 নম্বর ধারায় তাদের সেই একই জিনিস আপনি খেয়াল করবেন যে আওয়ামী লীগ খেলাফত মজলিসের সঙ্গে যে চুক্তি করেছিল সেই চুক্তির বিষয়বস্তু সেটা হলো ব্লাসফেমির। তাহলে এই জায়গায় যদি তাদের চিন্তার মিল ঘটে, তাহলে জনসাধারণ এই দলগুলি প্রাধান্য বিস্তার করে যখন থাকে। আর একটা জিনিস খেয়াল রাখেন যে ওই যে পাল্টাপাল্টি যখন হয়, মানুষের জনজীবনের সমস্যা যখন সমাধান করতে পারবে না, তখন বিক্ষুব্ধ জনগোষ্ঠী তার বিপরীতে যাকে শক্তিটা দেখে তার দিকে ঝুঁকে পড়ে। সেই সমর্থনের সুযোগটা নেওয়ার জন্য তারা এইগুলি ধর্মকে বা বিভিন্ন পশ্চাৎপদ চিন্তায় কাজে লাগায়। খালেকুজ্জামান ভাই, জনাব খালেকুজ্জামানের কাছে জানতে চাইছিলাম যে ধর্ম নিরপেক্ষতা চাইছেন বলে আপনাদের জনপ্রিয়তা কমছে কিনা বা জনপ্রিয়তা বাড়ছে কিনা? সেটা আমাদের চেয়ে বরং অসুবিধা হওয়ার কথা ছিল আওয়ামী লীগ বিএনপির। কারণ শেখ হাসিনা এবং খালেদা জিয়া 14 জনের বাইরে কারোর সঙ্গে দেখা করতে পারে না, কারোর সঙ্গে কথাও বলতে পারে না, ইসলাম ধর্ম দিয়ে মানে। জি। তাহলে এইবার ওনারা বাইরে গিয়ে বেগানা পুরুষের সঙ্গে যে হ্যান্ডশেক করলো, কথা বললো, মানুষকে প্রশ্ন করেছে, সেইটা আবার একটা প্রশ্ন করেছে। এটা কোনো প্রশ্ন না। না 96 ফলে ইলেকশনে বড় মেজর এটা এই দেশের মানুষ, উনি যে এখানে কথা বলছেন, মানুষকে প্রশ্ন করবে যে মহিলা কেন এই সমস্ত বেগানা পুরুষের সঙ্গে কথা বলছে, এটা কোশ্চেন না। ফলে যদি শুধু ধর্ম নিরপেক্ষতার জন্য মানুষ রিজেক্ট করতো, তাহলে ওনাদের আগে রিজেক্ট করবে। ফলে বিষয়টা তা না, সমস্যাটা খুঁজতে হবে অন্য জায়গায়। আপনি সমাজতন্ত্রের অঙ্গীকার করে পুঁজিবাদের পথে দেশ চালাবেন। আজকে উন্নত ধনতান্ত্রিক দেশগুলি মুখ থুবড়ে পড়ছে, সেই জায়গায় আপনি সেই পথে হাঁটবেন। ফলে যত রকম পশ্চাৎপদ চিন্তা ভাবনা ধ্যান ধারণা লালন করা ছাড়া কোনো পথ থাকবে না। ফলে সেগুলি করছে তারা। এর অর্থ এই নয় যে জনসাধারণ একেবারে ধর্মের পেছনে এমন যুগে ধর্ম ছাড়া। তাহলে দেখেন 71 সালের কথা তো বলছি, সেই সময় সমস্ত ধর্মবাদী দলগুলি মুক্তিযুদ্ধের বিরুদ্ধে ছিল, মানুষ শুনেছে। বা এখনো যে জামাতে ইসলাম যে তারা ধর্মের কথা যতই বলুক, যুদ্ধ অপরাধের বিচারের বিরুদ্ধে তারা কি মানুষকে নিতে পেরেছে? পারবেও না। ফলে বিষয়টা তা না, বিষয় হলো সরকারগুলি, শাসকগুলি যেই পদ্ধতিতে দেশ পরিচালনা করে তার ব্যর্থতা, সেটার কারণে মানুষ যে বিক্ষুব্ধ হয়, সেটাকে পূরণ করার জন্য তারা এই সমস্ত জিনিসগুলি করে। ফলে এর অর্থ এই নয় যে জনসাধারণের মধ্যে ধর্মের কোর্ট যে রায় দিয়েছিল, কে বলেছিল আওয়ামী লীগকে যে বিসমিল্লাহ আর রাষ্ট্রধর্ম রেখে দাও? রাইট। কোথা থেকে দাবি উঠেছিল? কেউ বলেনি। আমিনা আপা, এই প্রসঙ্গে কিছু বলবেন? হ্যাঁ, আমি ওনার সাথে আসলে সম্পূর্ণ একমত। উনি যে কথাটা বললেন যে ধরেন যখন রাজনৈতিক দলগুলো ব্যর্থ হচ্ছে মানে কোনো কিছু ডেলিভার করার জন্য, তখনই কিন্তু আমরা এইগুলোকে ব্যবহার করছি। আর আমরা ধর্ম বলতে আমি জানি না কেন আমরা একটা ইসলামের উপরেই হয়তো জোর দিচ্ছি এখানে, যেহেতু বাংলাদেশে ইসলামটা প্রধান দল হিসাবে আসছে। কিন্তু ধর্ম তো একটা অনেক বড় জিনিস না, মানে এটা তো শুধু কিছু আচরণের মধ্যে সীমাবদ্ধ না। এখন ধর্মকে আমি একটা আমার পলিটিক্যাল আইডেন্টিটি হিসাবে ব্যবহার করতে পারি, আমার একটা পার্সোনাল আইডেন্টিটি হিসাবে ব্যবহার করতে পারি। আমি পলিটিক্যাল আইডেন্টিটি হিসাবে ব্যবহার করেও এটাকে অন্যের উপরে অত্যাচার না করে বা ধরেন অন্যভাবে ব্যবহার না করতে পারি, মানে যেটাকে আমরা বলি একদম পলিটিসাইজেশন অফ পলিটিক্স বা একদম ক্রিমিনালাইজেশন অফ পলিটিক্স, যেভাবে মানে আজকে আমরা দাঁড়িয়ে আছি সে জায়গায় আমরা নাও যেতে পারতাম। এখন আমার মনে হয় এখন সময় এসেছে আমরা ডিসাইড করব যে আমরা কি ধরনের রাজনীতি দেশে চাই। আমি যদি বলি যে হ্যাঁ আমি একদম সেকুলার রাষ্ট্র, আমি ধর্মভিত্তিক রাজনীতি ব্যান করে দেব, দ্যাট ইজ ওয়ান ইস্যু। আবার আমি ওদেরকে অ্যালাউ করব, আমি আমার সময় মতো স্ট্র্যাটেজিক অ্যালায়েন্সগুলো করব। মামুন স্যার বলছিলেন সমঝোতা করেছে, আমি কিন্তু সমঝোতার শব্দটার মনে করি না, এটা কম্প্রোমাইজ করেছে। আমি জানি না বাংলাতে কি হবে, তাহলে সমঝোতা হবে না, সমঝোতা ইজ আন্ডারস্ট্যান্ডিং, এগ্রিমেন্ট, আপোষ করেছে। রাইট, উনি ঠিকই বলেছেন, আপোষ করেছে, ওরা ওদের স্ট্র্যাটেজিক পজিশন আপোষ করেছে। হ্যাঁ, সমঝোতা হলো একটা আন্ডারস্ট্যান্ডিং, যেখানে আমি এক ধরনের একটা পজিটিভ একটা আছে। কম্প্রোমাইজ আমি আমার জায়গা থেকে ছাড় দিচ্ছি। পলিটিক্সকে বলা হয় আর্ট অফ কম্প্রোমাইজ। সো আমি মনে করছি যে এখানে উনি যেটা বলছেন ধর্ম এখানে আসতো না এত বড় ইস্যু হয়ে, যদি আজকে পলিটিক্যাল পার্টিসগুলো ঠিকভাবে তাদের কাজগুলো করে যেতে পারতো এবং
জনগণকে ডেলিভার করতে পারতো। স্যার এখানে আপনার কাছেই প্রশ্ন করবো যে আওয়ামী লীগ যদি সত্যি সুশাসন, মানে আওয়ামী লীগের নেতৃত্বাধীন এই সরকার যদি সুশাসন কায়েম করতে পারতো, সত্যিকার অর্থে দুর্নীতিমুক্ত হতো, এবং আপনার কথা স্যার এখানে একটু কোট করে আবার, দলীয়ভাবে সাংগঠনিকভাবে আওয়ামী লীগের অবস্থা খুব ভালো নয়, আপনি বলছেন দলে প্রধানমন্ত্রী মধ্যস্থর পর্যন্ত যাদের নিয়োগ দিয়েছে তাদের যোগ্যতা প্রশ্নতীত নয়, এবং দল ও সিভিল সমাজে তারা গ্রহণযোগ্যতা পাননি। এখন দলে এখন সোজা হয়ে স্পষ্টভাবে বক্তব্য রাখার লোক প্রায় কেউ নেই, তবে অভিযোগ করার ক্ষেত্রে সবাই এগিয়ে অন্যকে দোষারোপ করে তারা সুখী। তো স্যার এইগুলি যদি আওয়ামী লীগ করতো বা এই সরকার যদি করতো, সুশাসন কায়েম করতো, দুর্নীতিমুক্ত হতো, দলে একটি যে কথা আপনি বলছেন সেটা যদি না হতো, তাহলে কি স্যার এই ধর্মনিরপেক্ষতার ইস্যুটা আরো ভালো করে হ্যান্ডেল করতে পারতো কিনা আওয়ামী লীগ? না, মনে হয় না। কারণ আমি পরিবর্তিত পরিস্থিতিতে আমি বিশ্ব প্রেক্ষাপটেই বলতে চাচ্ছি যে এটা ওইভাবে সম্ভব হতো না। যদি সম্ভব হতো আজকে কমিউনিস্ট পার্টি বা বাসদেরই তো সংখ্যাগরিষ্ঠ থাকতো, তাই না? আজকে বাসদ পেলে তো আজকে পার্লামেন্টে থাকতো, বা তারা কমপক্ষে একটা ইয়েও থাকতো। কিন্তু মানুষ কেন এটা গ্রহণ করছে না? আমাকে তো যদি মানুষকে নিয়ে রাজনীতি করি, আমি আগে একটা কথা বলছি, ক্লাসরুমে পড়ানো আমরা যেটা করি আর ওখানে গিয়ে ভোট চাওয়ার ব্যাপারটা, সেটা কিন্তু খুব কমপ্লিটলি ডিফারেন্ট। তাহলে স্যার বঙ্গবন্ধুর আদর্শ থেকে অনেক বেশি দূরে সরে গেছে না আওয়ামী লীগ স্যার? অবশ্যই। হ্যাঁ, তো বঙ্গবন্ধুর আদর্শ থেকে দূরে সরে যাওয়াই কি এখনকার কম্প্রোমাইজ বা এখন ভোট অনেক পাওয়ার? হ্যাঁ, অনেকটা। এখন ভোট পাওয়ার ক্ষেত্রে সেটাই ব্যবহার করা হচ্ছে। তাহলে স্যার মানে ম্যাডাম যেটা বলছিলেন যে তাহলে আমরা এটা স্বীকার করে নেই যে আমরা অস্বীকার করা আরেকটি মুশকিল। আমি জি, কি এখানে মানে না, 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 আমি এখানে আমি একজন আমি না। একটা কথা বলি, স্যার। আমরা এটা নিশ্চয়ই জানেন যে আজকে 40 বছর ধরে আমরা মাটি কামড়ে যুদ্ধাপরাধীদের বিচার চেয়েছি, এটা তো অস্বীকার করতে পারবেন না। আমরা অসাম্প্রদায়িক রাষ্ট্রের জন্য আমি জেলে পর্যন্ত গেছি, আমাকে দাও হয়েছে জেলে। 3 নম্বর হচ্ছে যে যখনই আমরা মনে করি যে আওয়ামী লীগ তবুও সহনীয়, যে কারণে তাকে সমর্থন করি, এবং তারা যখন এই দিকে যায় ডানপন্থার দিকে, তখন কিন্তু আমরা সবসময় প্রতিবাদ করেছি, এটাও ঠিক। চতুর্থ তো হচ্ছে এই যে বাস্তব পরিস্থিতিতে আমরা মনে করি যতটা সহনীয় আমরা হতে পারি সেটাই করা। আমরা তো যখন পার্লামেন্টারি কমিটি আমাদের ডেকেছিল, আমরা তো বলেছি 1972-এর সংবিধান আমরা চাই, আমরা রাষ্ট্রধর্ম ইসলাম চাই না, আমরা বিসমিল্লাহির রহমানির রহিম চাই না। কিন্তু তখন আমি এটাও বলেছি যে কিন্তু আমার মনে হয় আমরা সবাই বলে গেল আপনারা সেটা করতে পারবেন না। সেটাই আর কি ইয়া কথা। আমরা একটু সালাম ভাইয়ের কাছে ফিরে যাই। সালাম ভাই, আপনি কি মনে করেন যে আওয়ামী লীগ যদি ধর্মনিরপেক্ষতার পথে যায়, তাহলে চিটাগং এর কথা যদি আপনি বলেন, চিটাগং এ কি আওয়ামী লীগের সমর্থন বা আওয়ামী লীগের গ্রহণযোগ্যতা কমে যাবে? সালাম ভাই, আপনি কি মনে করছেন? না, আওয়ামী লীগ তো ধর্ম নিরপেক্ষতার মধ্যেই আছে, এখনো আছে। ধর্ম নিরপেক্ষ রাজনীতি বিশ্বাসী আওয়ামী লীগ। ধর্ম নিরপেক্ষতা মানে আমি যেটা মনে করি, যে আমি ক্ষুদ্র জ্ঞানে আমি যতটুকু বুঝি, ধর্মহীনতা নয়। অসাম্প্রদায়িক একটি রাষ্ট্র ব্যবস্থার কথা বাংলাদেশ আওয়ামী লীগের যে সংবিধান আছে সেখানে উল্লেখ আছে, বাংলাদেশ আওয়ামী লীগ অসাম্প্রদায়িক একটি রাষ্ট্র ব্যবস্থায় বিশ্বাসী। সেই ক্ষেত্রে ধর্ম নিরপেক্ষতার কথা আসলে সেটা ধর্মহীনতাও নয়, আবার যে একটি ধর্ম এরকে আরেকটি ধর্মের উপর চাপিয়ে দেওয়ার বিষয়টিও এখানে আসে না। তো সুতরাং আমি মনে করি না যে আওয়ামী লীগ বর্তমান যে নির্বাচনী ইস্তেহার এবং যে আওয়ামী লীগের গঠনতন্ত্র এবং আওয়ামী লীগের যে সংবিধান রয়েছে সেখানে যেটুকু উল্লেখ আছে সেগুলির ভিত্তিতে আওয়ামী লীগ মানুষের কাছে ভোট চাইতে পারবে। অতীতেও যেভাবে চেয়েছে এখনো তার ব্যতিক্রম হবে বলে আমি মনে করি না। সালাম ভাই, আপনাকে ধন্যবাদ। ধর্মনিরপেক্ষতার এই সংজ্ঞাটি খুব জনপ্রিয়, যে ধর্মনিরপেক্ষতা মানে ধর্মহীনতা নয়। ধর্মনিরপেক্ষতা মানে আসলে কি? ধর্ম যার যার, রাষ্ট্র সবার। আচ্ছা, প্রথম যে সেকুলারিজম যদি বলেন সেটা হলো ইহজাগতিকতা, অর্থাৎ ব্যক্তি তার ধর্ম বিশ্বাস এবং আচরণ সে করতে পারবে, জি। কিন্তু এইটাকে রাষ্ট্র ব্যবস্থার সঙ্গে, রাষ্ট্র শাসন ব্যবস্থার সঙ্গে, রাজনীতির সঙ্গে যুক্ত করতে পারবে না। এবং যুক্ত করলেই সেটা মানুষের মধ্যে বিভাজন তৈরি করে, এবং সেটা মানুষের মধ্যে একটা সাম্প্রদায়িক অনুভূতি জাগিয়ে তোলে, এবং গণতান্ত্রিক চেতনাকে নস্যাৎ করে। ডেমোক্রেসি এবং তার সঙ্গে আপনার যে সাম্প্রদায়িকতা বা মৌলবাদ, স্যাররা যে ধর্মনিরপেক্ষতার জন্য সংগ্রাম করছেন, 42 বছর ধরে জেলে যাচ্ছেন, সেই ধর্মনিরপেক্ষতা তো সেকুলারিজমকেই বিশ্বাস করে। যে ওনার বিশ্বাসের সঙ্গে তো কোনো বিরোধ নাই, কিন্তু ওনার বিশ্বাস দিয়ে তো আওয়ামী লীগ চলবে না। জি, যে কারণে ওনাদেরকে বা যখন বিএনপিও চলবে না। চলবে না, জি। তাহলে তারা যে হিসাব যেটা বলছেন যে এখন এটা মানুষ কেন আমাদের ধর্মনিরপেক্ষতা বললে মানুষ আমাদের পক্ষে আসে না, ওনাদের পক্ষে থাকে, তাহলে এটাতে খুশি হওয়ার কোনো ব্যাপার নাই। কারণ জামাত ইসলাম যুদ্ধ অপরাধী কেন হয়েছিল বলেন? জামাত ইসলাম
যেই আদর্শ বিশ্বাস করেছে, যেইভাবে ধর্মের রাজনৈতিক ব্যবহার করেছে, সেটা করতে গিয়েই সে যুদ্ধ অপরাধ করেছে। তাহলে সেই অপরাধ যে কারণে করেছে, সেই আদর্শ, সেই দর্শন, সেই সংস্কৃতি যদি আমি লালন করি, তাহলে আমি কতটুকু রাইট রাখি? সারা দেশের মানুষ যুদ্ধ অপরাধীর বিচার চায়, কিন্তু যুদ্ধ অপরাধী কেন হয়েছিল তার পেছনে তার দর্শন, তার যে আদর্শ, তার যে সংস্কৃতি, সেই জিনিসেরই আমি চর্চা করব, আবার বলবো আমরা ধর্মনিরপেক্ষ, না, আমরা সারা মুক্তিযুদ্ধের দেশের মানুষ পক্ষের চায় শক্তি। না। তাহলে এই জিনিসটা, এটা একটা আসলে আত্মপ্রবঞ্চনা বা সেটা এই পর্যায়ে পড়ে যায়। কারণ আমরা বলছি দুইটা পার্ট এখানে। মুক্তিযুদ্ধ যখন হয়, একটা জাতি যে জীবনকে সবচেয়ে ভালোবাসে, সে যদি জীবনটা দেয়, তখন তার জীবনের বিকাশের জন্য সে জীবনটা দেয়, এবং তার ভিত্তিতে দেশটা স্বাধীন হয়েছিল। আপনি এসে আজকে বলছেন যে না, এখন এটা বাস্তব না, এটা করতে পারবো না, তো আপনাকে রাষ্ট্র ক্ষমতা থাকতে বলছে কে? বা এই জায়গায় যে আসছে দায়িত্ব নেবেন না? জনগণ এটা পরাস্ত করেছিল। আমি তো বলছি যে 70 সালে ধর্ম বিশ্বাসী মানুষ আর ধর্মের ব্যবসায়ী, ধর্ম ব্যবহারকারী এক নয়। শেখ মুজিবুর রহমানের জন্য রাত্রিবেলা তাহাজ্জুদ নামাজের আগে মানুষ দোয়া মোনাজাতে বসেছে, সকাল পর্যন্ত বসেছিল। তাহলে সেই লোক তো ধর্ম পালন করেছে, ধার্মিক ছিল, কিন্তু সে তো রাজাকার হয় নাই, আলবদর হয় নাই। তাহলে ওরা কেন হয়েছিল? তাহলে যেই কারণে ওরা হয়েছিল, আজকে আপনি কেউ বাঙালি জাতীয়তাবাদী, কেউ বাংলাদেশি জাতীয়তাবাদী, কেউ মুক্তিযুদ্ধের পক্ষে নানান কথা বলছেন, আপনি ওই একই জিনিসের চর্চা করবেন, রাজনীতিতে ধর্মের ব্যবহার করবেন, আবার তারপরে বলবেন যে আমরা আদর্শ। পঞ্চদশ সংশোধনের আগে আমরা আশা করছিলাম যে আপনারা এবং অন্যরা, আপনারা সবাইকে নিয়ে একটা ব্যাপক আন্দোলন করে তুলবেন। সেই জনাব মুনতাসির মামুন, আপনি বলছিলেন আমি বলছিলাম যে যখন নাকি পঞ্চদশ সংশোধনের আগে আমরা এটা নিয়ে বলছিলাম যে সংবিধান 72 এবং রাষ্ট্রধর্ম উঠিয়ে দিতে হবে, তো তখন আমরা আশা করেছিলাম যে মৃদু বাম, কড়া বাম, যত রকমের বাম আছে সবাই আমাদেরকে নিয়ে একটা ব্যাপক আন্দোলন গড়ে তুলবে। কারণ তাদের কথা তো হচ্ছে যে তাত্ত্বিকভাবে এটা করলে মানুষ আসবে, কিন্তু এটা তো হয়নি। কেন হচ্ছে না সেটা আগে তাদের ভাবা উচিত, যে কেন কি লোক কি তাদেরকে নিচ্ছে না, তাদের কথা বুঝতে পারছে না। তাহলে তারা দেশের ভাষায় কথা বলতে হবে, যেই ভাষা লোকে বোঝে। আমি রাজনীতি করব জনগণকে নিয়ে, এখন জনগণ যে ভাষা বুঝবে না সেই ভাষা দিয়ে তো আমি কোথাও যেতে পারবো না। পারবো যদি জনগণকে আমাদের পথে আনতে পারি, যেটা বঙ্গবন্ধু করতে পেরেছিলেন, যে আমরা পাকিস্তানের ভাষা বুঝতাম। উনি 25 বছর পরে আমাদেরকে বুঝিয়েছেন যে পাকিস্তান বাদ না, বাংলাদেশ করতে হবে। তা আমরা জন্ম থেকে বিপ্লব আসবে এটি অনেকক্ষণ অপেক্ষা করেছি, করান আসছে, কিন্তু আসছে না। আমি যে কথাটা বলতে চাচ্ছি, এই আলোচনা অন্তহীন, তত্ত্ব বাস্তব, আর আমরা পিওর আদর্শবাদ থেকে একটা কথা বলি। আমরা শিক্ষকতা করছি, বা আপনি লেফট করছেন, বা আমেনা আছে, আমরা এই যে জিনিসটা, এটা হচ্ছে বিশুদ্ধ একটা আদর্শবোধ থেকে কথা বলি। কিন্তু আমি বারবার বলছি, বাস্তব এবং বাস্তবে যেসব রাজনৈতিক দল নিয়ে আছে, তারা তো ওই বিশুদ্ধ আদর্শের পথ দিয়ে তারা চলছে না। এখানেই আমাদের কন্ট্রাডিকশনটা হয়ে যাচ্ছে। আমিন আপা, সেই মানে স্যার যে বাস্তবতার কথা বলছেন, সেই নিরিখে আপনি যদি 1 মিনিট বলেন। 1 মিনিট না শুধু। আচ্ছা, আমার মনে হয় কি, আমরা যখন বলছি অসাম্প্রদায়িক ব্যাপারটা শুধু ধর্মের মধ্যে বোধহয় সীমাবদ্ধ রাখলে হবে না। এখানে আমার মনে হয় যে জাতিগত সত্তা, সমস্ত কিছুকে আমাদের আনতে হবে। ধর্ম, বিভিন্ন জাতিগত সত্তা। এখন যদি আমরা 72-এর সংবিধানে, আমি একটুখানি সরে যাচ্ছি কারণ আমি চেয়েছিলাম আলোচনাটা একটু বড় হোক। 72-এর সংবিধানে যদি যাই, আমি যদি বাঙালি জাতীয়তাবাদটা নিয়ে আসি, সেখানেও কিন্তু প্রশ্ন থেকে যায়, তাহলে অবাঙালিদেরকে আমি কোথায় এনে স্থান দেব? আর অবাঙালি মানে যারা জাতি, মানে আদিবাসী বলছি আর কি, অবাঙালিরা তো তখন পাকিস্তান মানে বাংলাদেশ স্বীকার করেনি। বাঙালি আমি কিন্তু আমরা বলতে পারি যে আমাদের যে আদিবাসী গোষ্ঠী ছিল, ম্যাডাম তাদেরকে আমরা কিন্তু আপনি যদি ওইটা একটু বলতেন, যে স্যার বলছেন যে বাস্তবতাটা একটু অন্যরকম, আদর্শগত যে রাজনীতির কথা আমরা বলছি তার থেকে বাস্তবতাটা একটু ভিন্ন রকম, এই বাস্তবতাটা যদি আপনি একটু মূল্যায়ন করতেন। সেটাই তো আমি বলার চেষ্টা করছি, যে বাস্তবতাটা হলো যখন আমরা বলি ওনারা, মানে আমরা যেতে চাচ্ছি না, আমি বলছি যখন আওয়ামী লীগ বলে যে আমরা অসাম্প্রদায়িক একটা দেশ চাচ্ছি এবং 72-এর সংবিধান চাচ্ছি, 72-এর সংবিধানে ফিরে গিয়ে সেটা কিন্তু আমরা পাবো না। কারণ ওখানে জাতীয়তাবাদের মধ্যেই কিন্তু অনেক ধরনের শেকড় আছে, মানে সাম্প্রদায়িকতার। আবার যখন ধরেন উনি যখন বলছেন যে ধর্মকে কিন্তু কখনই বাদ দিয়ে আমরা রাজনীতি করতে পারি না, এটা পৃথিবীর কোনো দেশেই সম্ভব হয়নি, কিন্তু ধর্মকে কি মাত্রায় কখন কিভাবে ব্যবহার করা হয়েছে সেটা ব্যাপার, মানে ব্যবহারের ব্যাপারটা আসছে। এবং ফাইনালি যে কথাটা, যেহেতু আপনি আমাকে 1 মিনিট সময় দিয়েছেন, সেখানে আমি বলবো যে ওনারা শুধু যে ধর্ম কারণে যে ওনারা ক্ষমতায় আসতে পারছে না তা না। আমার মনে হয় বা
এখন সময় এসেছে বাম দলগুলোরও এক ধরনের নিজেদের স্টক টেকিং এর যে প্র্যাগম্যাটিজমের ভিত্তিতে যে জনগণ কি চায়, যেটা স্যার বলছিলেন, সেটা খালেক ভাই আপনি যদি বলতেন বিশ্বায়নের যুগে জনগণ কি চায় 30 সেকেন্ড যদি না, আমি ওই কথাটা বলছি যে তারা ধর্মের যে ব্যবহারটা করলো, আওয়ামী লীগ যেটা করলো, মানুষ এটাকে কিন্তু একটা আপোষ, একটা সুবিধাবাদী একটা কাজ হিসাবে ধরে নিয়েছে। ভোটে এটাকে ব্যবহার করে তারা যেতেও নৈতিকভাবে তাদের পরাজয় হয়েছে। আর এই বোধটা মানুষের মধ্যে জাগিয়ে তোলার ক্ষেত্রে আমরা এই কাজটা করতে পেরেছি বলে আমরা দাবি করি। এবং সেখানে আজকের যে নৈতিক অবস্থানটা, সেটা আজকে এই মুহূর্তেই আমরা ক্ষমতার চলে গেলাম কিনা তার চেয়ে কথা হলো এটাই হলো আগামী দিনে এই জাতির ভবিষ্যৎ। কারণ যদি আমরাও সেই একই পঙ্কে ডুবে যাই, তাহলে দেশে তো আর মুক্তিযুদ্ধের চেতনা বলি, আদর্শ বলি, মানবতা, মনুষ্যত্ব বলি সব শেষ হয়ে গেল। কারণ এখন যে জায়গায় দেশকে নিয়ে গেছে, এখানে আপনি মানুষের বিবেককে ধ্বংস করা হয়েছে। মানুষের মানবিক মনুষ্যত্ব যেমন ধর্মেরও মূল্যবোধকে কী হারে ধ্বংস করেছে। মসজিদ মাদ্রাসা সমানে বাড়তেছে, চুরি ডাকাতিও সমানে বাড়তেছে, অন্যায় অপরাধ। কারণ কি? কারণ হচ্ছে মূল্যবোধ বর্জিত, সে ধর্মীয় হোক যাই হোক, সেগুলি মানুষকে অমানুষে পরিণত করে। আমরা অন্তত এই নৈতিক জায়গাটাকে রক্ষা করেছি এবং এই শক্তি এখন দ্বিদলীয় ব্যবস্থায় তারা যেটা করছে, না তার বিকল্পটা গড়ে না তুলতে পারলে ভবিষ্যৎ কিছু নাই। আমি কিন্তু ভুল বুঝাবুঝি না হয়ে আমি বলছি যে আমি ধর্মভিত্তিক বা ধর্ম এসব রাজনীতির বিরুদ্ধে, ধর্মের ব্যবহারটা রাজনীতির বিরুদ্ধে। আমি যেটা বলতে চাচ্ছি, মানুষের মধ্যে ধর্মীয় মূল্যবোধের ব্যাপারটি আগের থেকে অনেক বেশি বৃদ্ধি পেয়েছে। সেই কারণে একজন মানে ওই ধরনের একেবারে ধর্মনিরপেক্ষ যেভাবে চাচ্ছেন আদর্শগত অবস্থান থেকে যদি যায়, তখন বিরোধী পক্ষ তাদেরকে চিহ্নিত করে যে তারা ধর্মীয় মূল্যবোধের বাইরে। আমি এই বাস্তবতাটার কথাই বলছি। রাইট। স্যারের এই বক্তব্য দিয়ে পরে আর এটা উপসংহার টানার নাই। স্যার স্পষ্ট করে বলেছেন এই ছিল আজকের বাংলাদেশে, দেখা হবে আগামীকাল এই সময়। শুভরাত্রি।